রাজনীতির রূপকথায় যাদের অবস্থান ছিল স্বর্গের চেয়ে উঁচুতে, যাদের এক ইশারায় দেশের গোটা প্রশাসনিক মিশনারি দুলে উঠত, আজ সেই একই মানুষগুলো কাঁদছেন চার দেয়ালের অন্ধকারে। ঈদুল আজহার দিনে গণভবনের আলোচ্ছ্বাস আর লাখ লাখ মানুষের সমাবেশের সেই রাজকীয় উৎসব আজ বদলে গেছে কারাগারের নির্জন কক্ষের একাকিত্বে। 2024 সালের 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতির যে চক্রান্তিত চাকতি ঘুরে গেছে, তার সবচেয়ে নাটকীয় এবং হৃদয় অধ্যায়টি উন্মোচিত হলো এবারের ঈদে। দর্শক বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওতে আমরা কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব নিয়ে কথা বলছি না, বরং একজন সাংবাদিকের চোখ দিয়ে খতিয়ে দেখব ক্ষণস্থায়ী ক্ষমতার অহংকার এবং একটি রাষ্ট্রের বিরুদ্ধে স্বৈরাচারী মানসিকতা চরম পর্যায়ে পৌঁছালে তার পরিণতি ঠিক কেমন হতে পারে। এবারের ঈদুল আজহায় যে ছবিটি আমরা দেখলাম তা একটি ঐতিহাসিক মাইলফলক। একটু পেছনে তাকালেই আমাদের মনে পড়বে, ক্ষমতার শীর্ষে থাকাকালীন সময়ে ঈদ মানে ছিল আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য এক প্রদর্শনীর মঞ্চ। ঈদগাহে হাজির হতেন শীর্ষ নেতারা, যাদের চারপাশে থাকত বহু স্তরের নিরাপত্তা বলয়। ঈদের দিন গণভবনে তাদের রাজস্বিক মিলন মেলায় মুখরিত থাকত পুরো রাষ্ট্রযন্ত্র। কিন্তু 5 আগস্টের পর সেই ছবিটি একেবারে উল্টে গেছে। স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতনের পর যখন দেশের মাটি কাঁপছিল, তখন এই নেতারা কি করলেন? যারা প্রতিদিন জনগণকে দেশপ্রেমের শিক্ষা দিতেন, তারা নিজেরাই দেশ ছেড়ে পালানোর পথ খুঁজছিলেন। 13 আগস্ট মাঝরাতের অন্ধকারে রাজধানীর সদরঘাটে একটি ট্রলারে চড়ে নৌপথে ভারতে পালানোর চেষ্টাকালে ধরা পড়লেন সাবেক প্রধানমন্ত্রীর অন্যতম ঘনিষ্ঠ সালমান এফ রহমান এবং দেশের সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মতো প্রভাবশালী ব্যক্তিত্ব। এরপর একে একে টেনে হিঁচড়ে কারাগারে টেনে আনা হয়েছে হাজারো নেতাকে, যাদের অনেকেই একসময় মন্ত্রিসভার ক্ষমতাশালী সদস্য ছিলেন, জাতীয় সংসদের প্রভাবশালী সদস্য ছিলেন। এবার আসা যাক ভেতরের দৃশ্যই। টানা দ্বিতীয়বারের মতো কারাগারের এই ঈদটি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের জন্য কেমন কেটেছে? চার দেয়ালের এই জীবনে কোনো উৎসবের আমেজ থাকতে পারে কি? সত্য বলতে কি, কারাগারের নির্মম বাস্তবতায়ও কিছুটা হলেও ভিআইপি বা বিশেষ সুবিধাপ্রাপ্ত বন্দী হিসেবে তাদের কিছু ছাড় দেওয়া হয়েছে। কিন্তু এই ছাড়ের বাস্তবতা কতটা আত্মঘাতী তা হয়তো বাইরের মানুষটা বুঝতে পারে না। কারা অধিদপ্তরের নিয়ম অনুযায়ী ঈদের দিন সকালে তাদের সামনে হাজির করা হয়েছে পায়েস এবং মুড়ি। দুপুরের বেলায় মেনুতে ছিল গরুর মাংসের পোলাও, সালাদ আর মিষ্টি। খাওয়ার পর পান ও সুপারি। আর রাতের খাবারে ছিল মাছ, ডিমের কোরমা, ভাত এবং আলুর দম। এক নজরে মনে হতে পারে মেনুটা বেশ ভালোই, কিন্তু দর্শক বন্ধুরা, যারা একসময় রাজকীয় আয়োজনে বসে বিদেশি বিশেষ খাবারের স্বাদ নিতে অভ্যস্ত ছিলেন, তাদের জন্য কারাগারের ধাতব থালায় পরিবেশিত এই খাবার কি কোনো আনন্দের নামান্তর হতে পারে? প্রতিটি কৌটার মাংস যেন তাদের মনে করিয়ে দিচ্ছিল সেই কথা, তোমরা এখন আর কেউ নও, তোমরা এখন শুধুই একজন অপরাধী। এখন চলুন কথা বলি মনস্তাত্ত্বিক ধসের। সূত্রের খবর অনুযায়ী কাশিমপুর কারাগারে থাকা সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের অবস্থা সবচেয়ে করুণ। এক সময় যার কথায় পুরো দেশের ডিজিটাল অবকাঠামো নির্মাণের স্বপ্ন দেখা হতো, যিনি সারাদিন ক্যামেরার সামনে হাসি মুখে উন্নয়নের ফিরিস্তি দিতেন, সেই পলক এখন কারাগারের একটি কক্ষে বেশিরভাগ সময় নিরুদ্দেশ হয়ে বসে থাকেন। ঈদের দিন তাকে কান্নাকাটি করতে দেখা গেছে। এই কান্নার পেছনে কি আছে? হয়তো পরিবারের জন্য কষ্ট, হয়তো বা হারিয়ে যাওয়া ক্ষমতার জন্য আক্ষেপ। কিন্তু একজন সাংবাদিক হিসেবে আমি বলবো, এই কান্না মূলত সেই মানসিক ধকলের প্রকাশ, যখন একজন মানুষ বুঝতে পারে যে তার আগের জীবনটা আর ফিরে আসছে না। একই কারাগারের অন্যতম ব্লকে রয়েছেন আরও অনেক মুখ। জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসমা ফিরোজ, অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দরবেশ খ্যাত সালমান এফ রহমান, ব্যারিস্টার সুমন, প্রভাবশালী সাবেক এমপি হাজি সেলিম এবং ইউনুস। আর নারীদের ভবনে রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনি, সাবেক এমপি মমতাজ এবং সাংবাদিক ফারজানা রূপা। ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং অন্যান্য জেলখানায় আছেন সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের মতো প্রভাবশালীরা। ঈদের দিন সকালে যখন সারা দেশে মসজিদে মসজিদে তাকবীরের ধ্বনি ভেসে আসে, তখন কারাগারের খোলা মাঠেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কারা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এই নামাজে সাধারণ কয়েদিদের সাথে একই সারিতে দাঁড়িয়েছিলেন এই ভিআইপি বন্দীরা। এক সময় যারা ঈদগাহে গিয়ে নিজেদের জন্য আলাদা বিশেষ স্থান দখল করতেন, যাদের চারপাশে থাকত সশস্ত্র বাহিনী এবং দলীয় কর্মীদের বিশাল বেষ্টনী, আজ সেই একই মানুষগুলোকে খোলা আকাশের নিচে মাটির উপর চাদর বিছিয়ে সাধারণ অপরাধীদের পাশে দাঁড়াতে হচ্ছে।
এই দৃশ্যটি শুধু রাজনৈতিক পরিবর্তনেরও নয়, বরং ক্ষমতার চরম অস্থায়িত্বের এক জ্বলন্ত উদাহরণ। কারাগারের নিয়ম অনুযায়ী সাধারণ বন্দীরা 15 দিন পর তাদের পরিবারের সদস্যদের সাথে দেখা করতে পান। কিন্তু এদের বিশেষ বিবেচনায় কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদের দেওয়া তথ্য অনুযায়ী ঈদের দিন ভিআইপি বন্দীদের পরিবারের সদস্যদের সাথে দেখা করার এবং বাইরে থেকে পাঠানো বাড়ির তৈরির খাবার খাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া নিরাপত্তার কথা চিন্তা করে সাধারণত বন্দীদের ফোনে কথা বলতে দেওয়া হয় না, কিন্তু ঈদ উপলক্ষে এবং পরবর্তী আরও 2 দিন, মোট 3 দিন তাদের ফোনে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। তবে এখানেই লুকিয়ে আছে কারাগারের কঠোর বাস্তবতা। তারা মাত্র 5 মিনিট করে কথা বলতে পেরেছেন, আর এই 5 মিনিটের আগে কর্তৃপক্ষকে জানাতে হয়েছে তারা ঠিক কোন নম্বরে কল করবেন। কল করার আগে সেই নম্বরগুলো যাচাই বাছাই এবং নিরাপত্তা অনুমোদনের পর্যায়ে পেরিয়ে যায়। ফোনের ওপারে হয়তো স্ত্রীর সন্তান কাছে, হয়তো বা আশ্বাস দিচ্ছে, কিন্তু ভিআইপি বন্দীরা ভালো করেই জানেন কারাগারের টেলিফোন লাইন ট্র্যাপ করা। তাদের প্রতিটি শব্দ, প্রতিটি দম্ভ এখন রেকর্ড হয়ে যাচ্ছে। সেই 5 মিনিট কোনো আনন্দের সময় নয়, বরং এক ধরনের মানসিক নির্যাতনের পর্যায়। এভাবেই কেটে গেল আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ঈদ। 4 দেয়ালের গায়ে ঠেকে থাকা ফাঁসির আসামি বা যাবজ্জীবন কারাদণ্ডের ভয় প্রতিটি মুহূর্তে যেন তাদের গলা টিপে ধরছে। বিলাসবহুল আয়োজন থেকে এখন তারা এসে পৌঁছেছেন এক চরম বিচ্ছিন্নতার অবস্থানে। দর্শক বন্ধুরা, আমাদের এই প্রতিবেদনটির উদ্দেশ্য কারোর প্রতি বিদ্বেষ ছড়ানো নয়। আমাদের উদ্দেশ্য হলো জনগণের ক্ষমতার চূড়ান্ত শক্তিটুকু তুলে ধরা। যখন কোনো শাসক গোষ্ঠী ভুলে যায় যে ক্ষমতার উৎস হলো জনগণ, তখন এই করুণ পরিণতি অপেক্ষা করে তাদের জন্য। এই ঈদ কারাগারের ভেতরের পোলা মাংস যেন তাদের শেষ ঈদের খাবার না হয়ে যায়, সেজন্য তাদের বিচার প্রক্রিয়ার দিকেও এখন সবার নজর থাকা জরুরি। তবে এখন আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখছি, যারা দেশের সম্পদ লুটপাট করেছে, যারা গুম খুনের সাথে জড়িত ছিলেন বলে অভিযুক্ত, তাদের বিচার কি দ্রুততম সময়ের মধ্যে শেষ করা উচিত, নাকি আইনের স্বাভাবিক গতিতে তা চলমান থাকা উচিত? আপনার এই বিষয়ে স্পষ্ট অবস্থান কি তা নিচের কমেন্ট বক্সে গিয়ে লিখে ফেলুন। এই মতামতগুলো আমাদের পরবর্তী অনুসন্ধানে কাজে লাগবে। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক অবশ্যই দেবেন, এবং এই ধরনের সাহসী ও নিরপেক্ষ সাংবাদিকতা পেতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। সত্যের এই পথ চলায় আপনাদের সাথেই থাকবো আমরা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।